দিয়ে আমার হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই। সেটা হলো এই কম্বোডিয়া দেশের একটি বড় সিন্ডিকেট এবং এই অল্প কিছু সময়ের ভিতরে আমাদের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমাদের পেজে এর আগে একটি ভিডিও ছাড়া হয়েছে, এটা আপনারা হয়তো অনেকে দেখেছেন, অনেকে হয়তো দেখেন নাই। ভিডিওটি দেখলে বুঝবেন। তো এখানে তো কম্বোডিয়া সম্পর্কে অনেক কিছুই তুলে ধরা হয়েছে। কম্বোডিয়া কেমন, কম্বোডিয়ার কাজের অবস্থা কেমন, কম্বোডিয়ার টাকা পয়সার মান কেমন, এখানে কাগজপত্র করতে কত টাকা কি আসে বিষয় লাগে, এই অনেক বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে, বাঙালিদের অবস্থানগুলো। তো এই ভিডিওতে আর ওই অবস্থান নিয়ে কথা বলতে চাই না। এই ভিডিওতে শুধু এটাই বলতে চাই, মানে এই অবস্থানে মানুষ কিভাবে আইসা পড়ে, এই সিন্ডিকেটের মূল রহস্যটা কী, বা কীভাবে মানুষ কেন আসে এই দেশে। তো এটার মূল কথাটা হলো যে এই দেশে দালালদের একটি বড় সিন্ডিকেট আছে। বাঙালি দালালদের অনেক বড় একটি সিন্ডিকেট। এটা আপনার জায়গায় জায়গায় গ্রুপিং করা আছে। ধরেন এই শহরে দালালদের প্রায় 10-15-20 জনের একটা গ্রুপ আছে, ওই আরেকটা শহরে 10-15-20 জনের একটা গ্রুপ আছে। এরকমভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় বাঙালি দালালদের গ্রুপ আছে। তো ওরা সবাই আবার সবার মাধ্যমে লিঙ্ক আছে, সবাই সবার যোগাযোগ আছে। এর কিছু সংখ্যক গ্রুপের লোক আবার বাংলাদেশেও আছে, বাংলাদেশেও এদের গ্রুপের লোক অবস্থান করতেছে। এই সব দালাল মিলে একজোট। তো ওরা ওদের মতো করে বিভিন্ন সিন্ডিকেট সাজায়া, বিভিন্ন ঘটনা সাজায়া ওরা নিত্য নতুনভাবে মানুষকে এই দেশে বোকা বানায় বানায় নিয়ে আসতেছে। এই দেশে মানুষ আনার সিস্টেমগুলো হইতেছে এরা টার্গেট করে, হ্যাঁ, এই দেশে ঘুরে ঘুরে টার্গেট করে এই দেশে কোন বাঙালিগুলা একদম খুব খারাপ অবস্থানে আছে আর কি, কী করতেছে না করতেছে। ওই যে খারাপ অবস্থানের লোকগুলো একেবারেই কাজ নাই, কিছু নাই, যারা কাজ করতেছে, মানে মাসে হয়তো 10,000-15,000 টাকা সেভ করতে পারতেছে, ওরা তো খেয়ে দিয়ে ঠিক আছে আর কি, আপাতত বাসায় টাকা না পাঠাইতে পারলো, নিজেরা খেয়ে বেঁচে আছে। তা এদেরকেও টার্গেট করে, প্লাস যারা একেবারে না খেয়ে আছে, কাজ নাই, ওদেরকেও টার্গেট করে। তো ওদেরকে টার্গেট করে ওদের কাছে যাইয়া প্রস্তাব রাখে যে তোর যে অবস্থান, তুই এক কাজ কর, তুই বাংলাদেশ থেকে তোর ভাই ব্রাদার বা তোর আত্মীয় স্বজন যারা আছে এদের কিছু লোক তুই নিয়ে আসতে পারলে তোর প্রতি মাথা পিছু তোরে এত টাকা করে দেওয়া হইবে আর কি। ওদেরকে একটা অ্যামাউন্ট বলা হয় আর কি, যেটা আমাদেরকে দেশে আসার পরে বলা হয়েছে, আমাদের দালালরা আমাদের বলছিল আর কি প্রথম অবস্থায়। তো আমরা রাজি হই নাই, কিন্তু সব মানুষ তো একরকম না। আমরা রাজি হই নাই কারণ আমরা ভাবছিলাম যে আমরা আগে দেখি বুঝি জানি এদের সম্পর্কে, তারপরে একটা উদ্যোগ বা তারপরে মানুষকে বলবো। প্রথম অবস্থায় আমরা, কিন্তু ওরা চাইছিল যে আমরা এই দেশ সম্পর্কে ধারণা করার আগেই যেন ওদের ফাঁদে মানে পা দিয়া আমরা কিছু লোক নিয়ে এসে পড়ি। আমরা ওই ভুলটা করি নাই, আমরা জাস্ট সময় নিয়েছিলাম যে পরবর্তীতে আমরা জানাবো। তো অন্য কিছু লোক আছে যারা এগুলা করে, ওদের ফাঁদে পা দিয়ে ফেলে, টাকার লোভে পড়ে যায়, যে টাকাটা উঠানোর জন্য, যে টাকাটা ওই লস করছে বা দেশে যাওয়ার জন্য তো টিকিটের টাকা প্রয়োজন। তো এরকমভাবে ওরা বাংলাদেশ থেকে বিভিন্ন আত্মীয় স্বজন ভাই ব্রাদার নিয়ে আসে। তো ভাই ব্রাদার সম্পর্ক থাকলে যদি প্রস্তাব রাখে যে এই দেশে আয়, দেশ ভালো, এই সেই, বা আত্মীয় স্বজন যদি থাকে তাহলে তো অবশ্যই আসবে, মানুষ তো বিশ্বাস করেই নাকি। তো যারা বিশ্বাস করে আসার পরে তো আবার ওর এই অবস্থান হয়ে যায়। তো ও আবার একটা সিন্ডিকেট করে আবার এরকমভাবে লোক নিয়ে আসে। তো বর্তমানে এই দেশের অবস্থানটা এরকম একটা সিন্ডিকেটের মধ্যে আছে। আবার আরেকটা সিন্ডিকেট, এদের সিন্ডিকেটটা অনেক শক্ত, হ্যাঁ, এদের সিন্ডিকেটটা প্রচুর মজবুত একটা সিন্ডিকেট। এরা এই দেশের বড় বড় লোকেদের সাথে ওইরকমভাবে আন্ডারস্ট্যান্ডিং কইরা ওইরকমভাবে আর কি হাত কইরা নিছে, যে কারণে এরা এদেশে এরকম কিছু করতে পারতেছে। এরা নাকি আগে দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, ওই জায়গায় এই গ্রুপগুলাই, এই সিন্ডিকেটগুলাই করে আসছে, হ্যাঁ। তো ওইখান থেকে আস্তে আস্তে তারাই দিতে দিতে মানুষের মানে অবহেলায় আস্তে আস্তে এই কম্বোডিয়া চলে আসছেন। কম্বোডিয়া তো সবাই আর চিনে না। তো কম্বোডিয়ার সবাই এখন ভাবে কি ইউরোপ বা নতুন একটা রাষ্ট্র, এখানে যামু, ডলার চলে, ডলার কামামু। তো এরকম একটা প্রলোভন ওরা দেখাইতেছে, এটা মানুষের সামনে এটা রিপ্রেজেন্ট করছে ওইভাবে আর কি। তো মানুষ ওইগুলাই, বাঙালি তো ওইভাবে বিশ্বাস করে, ওইভাবে বিশ্বাস করে এদেশে আসে। আমরা নিজেরাও এই দালালের সিন্ডিকেটে পড়ছি। আমরা ওই দালাল বুঝতে পারিনি। ওরা ভাই এরকমভাবে কথা বলে যেমন মানে একদম কথা নাজিল হইতেছে আর কি, এত সুন্দর করে ওরা বুঝাইতে পারে, এত সুন্দর করে কথা বলে, ওদের কথা বিশ্বাস করছি। প্লাস এখানে আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল, ওই গিয়ে আমাদের ওই আত্মীয় স্বজনের একটা প্লাস পয়েন্ট ছিল ভালো কিছু, বাট ওইটা জানি না, টাকা পয়সার ব্যাপার সেপার ওইটা জানি না, ওইটা বলবো না শুধু। বাট আত্মীয় স্বজন থেকে আমরা একটা প্লাস পয়েন্ট পাইছিলাম যে এই দেশটা নাকি ভালো, ওই সেই। তো ওটার উপর নির্ভর করে আর কি আমরা আসছিলাম। তো আমরা অবশেষ
মানে আইসা যা দেখলাম, যা বুঝলাম, তো আমরা যতটুকু জানানোর দরকার আমাদের আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার সবাই জানাই দিছি যে যেখানে যাস এখানে আসিস না। তো এদের সিন্ডিকেটের বিরুদ্ধে যে আমরা দাঁড়াবো বা কিছু বলবো, এটার কোনো ওয়ে নাই এই দেশে। ওরা ওদের সিন্ডিকেটটা অনেক মজবুত করে নিচ্ছে। এরকম যারা করে আর কি এই দেশে ভাই ব্রাদার রাইনা বিপদ ফলায় বা আত্মীয় স্বজনরে, যেভাবে আমি নিজের চোখে জায়গা দেখছি। আমি 2টা ছেলেরে পাইছি এদেশে আসার পরে, আমাদের মতোই সেম বয়সের। তো একটা ছেলের দেখলাম iPhone 13 হইব, সঠিক মনে নেই, কিন্তু আরেকটা ছেলে iPhone 14 কিনছে। এই ইদানিং 2টা ছেলে 2টা iPhone কিনছে। তারপরে এটার রহস্য জানতে চাইলাম, জানি মানে আসছে মাত্র 1 মাস কি 2 মাস হয়েছে বা 1.5 মাস এরকম হয়েছে, 2টা ছেলেই নতুন একবারে। তো ওরা আইফোন কিনে লাইছে দেশে আসার পরে। কাহিনী কি? তো কাহিনী ঘটনা জানতে চাই যে একটা ছেলে ওর মামারে এনে ফাঁসাই দিছে এই দেশে, মানে আপন মামারে, শুধু টাকার লোভে, দালালের টাকার লোভ দেখাইছে, ওর মামারে এনে দেশে ফাঁসাই দিছে। ওই দালাল তো ওর মামার কাছ থেকে 4.5 লাখ বা 5 লাখ টাকা নিছে একটা কিছু। তো ওই টাকা থেকে ওরে কিছু টাকা দিয়ে দিছে, ওই আইফোন কিনে ফেলছে। ওই খুব খুশি আইফোন পেয়া। কিন্তু ওর মামা তো ওই বিপদে ফেলাই দিছে। আরেকটা ছিল সেম, ওর ভাই ব্রাদার 2জন না 3জন নিয়ে আসছে। তো ওই আরো বেশি টাকা পেয়েছে, ওই iPhone 14ও কিনতে পারছে, প্লাস পকেটে এখন ক্যাশ টাকাও রয়েছে। এইগুলা যারা করতেছেন এই লোভে বইরা, মানে নিজেও তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্লাস আরেকজনের ক্ষতিগ্রস্ত করতেছেন। তো আপনি কি আপনার ক্ষতি থেকে উঠে পড়তে পারবেন? এইগুলা ভাই করেন না। আর হইতেছে যে দালালরা এইগুলা ভাই সিন্ডিকেট করে করতেছেন, আপনাদের ভাই অনেক বড় হাত, অনেক এই সেই বুঝলাম, ঠিক আছে ভাই, কিন্তু ভাই এইভাবে কয়দিন ভাই? এই যে ভাই এই দেশে আসার পরে আমরা 2জন একসাথে আসছি, আমরা 2জন ভাই, আমি আর জয়, একটা ছেলে আপনারা চিনেন। তো 2জনের সাথে এই দেশে আসার পরে 2জনের প্রায় একই বাড়ি, তো এক বাড়ি থেকে প্রায় 11 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে এই দেশে। 11 লাখ টাকা কিন্তু চলে গেছে। হ্যাঁ, হইতে পারে এই টাকার জন্য তো আর মানুষ মরে যাবো না, টাকা তো এরকম কিছু না, বাইচে থাকলে টাকা এরকম এর চেয়ে বেশি কামানো যাইব যদি কপালে থাকে। তো ওইটা বিষয় না, কিন্তু একটা জায়গার মধ্যে এই যে সময় লস হয়েছে, এই যে টাকাগুলা একসাথে ক্যাশ তো গেছে নাকি। তো এই যে একটা আপনাদের সিন্ডিকেটের কারণে বা আপনাদের বেইমানির কারণে এই যে একটা ঘটনা ঘটছে, এই ঘটনা হয়তো আমরা এখন ঠিক আছি, অনেক ফ্যামিলি তো ভাই ঠিক থাকে না। হ্যাঁ, সব ফ্যামিলি তো একরকম হয় না। তো এই যে এইগুলো করেন ভাই, কি লাভ এই কয়েক টাকার জন্য? একটা কথা বলি, আমি একটা জায়গায় এখানে চাকরি পেয়েছি, আমার খুব আদর করতো, বাঙালি একটা মালিক ছিল পুরোনা। বলছি তো ভাই, এই দেশে অনেক ভালো কিছু বাঙালিও আছে পুরোনা, প্রায় 20 বছর 30 বছর ধরে দেশে থাকতেছে, যারা বিয়ে শাদী করছে এই দেশে। তো বিয়ে শাদী করে দেশে থাকার পরে ওরা আর কি একটা মালিক আমার বলতেছে কাজের জন্য, যখন কাজ করছি তখন হ্যাঁ খুব ভালো কাজ করতেছো, করো, কিন্তু আবার আইসা পরে যখন শুনছে যে আমি চলে যাবো আর কি দেশ থেকে, তখন বলতেছে যে চইলা যদি যাও, একটা হচ্ছে আসছো দেখো চেষ্টা করে কিছু হয় কিনা, আর যদি চইলা যাও তাহলে আর কখনো কম্বোডিয়াতে আইসো না। প্লাস তোমার ভাই ব্রাদার বা মানে চীনা পরিচিত যদি কেউ জানো যে কম্বোডিয়া আসতেছে, ওদেরকে না করে আসার জন্য, বা তুমি পারলে আমার বলতেছে তুমি যদি পারো বাড়ি গিয়ে বইলো যে কম্বোডিয়া কেউ যায় না, মানে কম্বোডিয়া আসার জন্য নিষেধ করলো। কারণ এই কম্বোডিয়া ভালো না, আমরা 20-30 বছর ধরে এই কম্বোডিয়াতে অবস্থান করতেছি, আমরা জানি কম্বোডিয়ার অবস্থান। কম্বোডিয়ার মানুষ নিজেরাই তো খাইতে পায় না, ওরা বাঙালিদেরকে চাকরি দিব কিভাবে, টাকা দিব কিভাবে? তো একটা বস যদি, মানে একটা গার্মেন্টসের মালিক যদি এই কথা বলে, হ্যাঁ উনি বস হইলো কিভাবে? উনি তো বস হয়েছে ভাই, উনি 30 বছর ধরে হবেন। আপনি যে আসবেন এখানে 30 বছর বিদেশ করার জন্য, আপনি তো আসবেন 2 বছর 5 বছর চাকরি করবেন, টাকা কামাবেন, এই জন্য যাওয়ার জন্য। তো আপনি তো ওই বিদেশে আসতেছেন না যে বিদেশে 30 বছর থাকবেন, তারপরে এই দেশে আপনি একবারে সেটেল হয়ে যাবেন। ওরা তো সেটেল হয়েছে এই দেশে বিয়ে শাদী কইরা। তো আলাদা আলাদা আছে সব কিছুর একটা বিষয়। তো একটা মালিক এই দেশে থাকার পরে যদি এই কথা বলে, তাইলে আপনার এই দেশে আস্থা রাখে কোনো লাভ নাই, এই দেশে আইসেন না, যত কিছুই হোক, যে যত কথাই বলুক। যাই হোক, এইরকম সিন্ডিকেট, এরকম বস টস সাজায়া যদি আপনাদের সামনে কেউ রিপ্রেজেন্ট করে, কম্বোডিয়া আসবেন না। আর যেই দেশে যান না কেন, এই যে সিন্ডিকেটগুলো অন্য দেশেও কিন্তু হয়। হ্যাঁ, তো বস অরিজিনাল বস কিনা নাকি সব কিছুই চেক দিয়েন, সব কিছুই জানেন। আর একটা আত্মীয় স্বজন ভাই ব্রাদার কেউ হঠাৎ করে বললেই শুধু লাভ দিয়া টাকা খরচ করে চলে যায় না, সময় নিয়ে টাইম নিয়ে অনেক ভাই ব্রাদারের সাথে যোগাযোগ করে আরও বিভিন্নভাবে যেভাবে পারেন আপনার যতটুকু সাধ্য কুলায় অতটুকু খোঁজখবর নিয়ে তারপর ওই দেশে যাওয়ার চেষ্টা করেন, উদ্যোগ নিন। এর আগে আর যায়েন না, এরকম ভুল কেউ করেন না। আর ভাই আমাদের যে আদম, মানে আমগরে যে একদম কথা নাজিলের মতো করে নিয়ে আসছে, একজনটা বস সাজাইছিল, মানে আমরা ভাবছি যে ওই সম্ভবত কোম্পানির মালিক টালিক বলছে বস, আমরা যার সাথে যে আদমের সাথে কথা বলছি ওই একটা বস সাজাইছিল, আবার ওই ছিল অ্যাসিস্ট্যান্ট, প্লাস এখানে আবার কিছু কর্মচারীও দেখাইছিল যারা পুরানা এই যেখানে কাজ করে, আবার ওরা বিভিন্ন কোম্পানি, মানে এরা একটা গ্রুপিং সাজাইছিল আমগর সামনে, যে একজন বস, একজন কর্মচারী, একজন এই সেই। আমরা দেখে তো প্রথমত মাইয়া কি উঠলো, কি একটা একদম সব অ্যাকুরেট, সব সলিড। এই যে যারা সিন্ডিকেটে সাজাইছিলেন ভাই, এই যে স্ক্রিনে ছবি দেওয়া আছে দেখেন, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যেটা, এই যে কালো মানিক, বাড়ি হলো পাবনা। এই
দেশে আসবেন বা এই দেশে ভাই আসবেন না, সোজা কথা যে ওরে যদি কোথাও পান কেউ দিবেন ওর লগে আমার একটু বোঝাপড়া আছে। আর এই যে এই পাশে দেখতেছেন পাট্টা করে একটা সুন্দর ছোট ফারুক, ওর নাম হইলো ফারুক। ওর বাড়ি হয় বলে না কই, কিছু কিছু জায়গায় শুনছি ওর বাড়ি নাকি গাজীপুরে। যদি ফারুক তোরে যে কইদা বাস দিমু, আর এই যে ছোট ভাই করছি না, তুই অনেক বড় ভাই, আমরা ছোট ভাই মনে কর, আদর করতি না ভাই, তুই আদর করছিস কম করে, তো তোর আদরের একটা ফলাফল আছে না ভাই। যদি তোরে কোনোদিন গাজীপুরে পাই, দেখ গাজীপুরে হলাম কত ভালো আর কতদূর খারাপ, সময় মতন এটা দেখি। যদি গাজীপুরে যাস জানাই তুই গাজীপুরে গেছিস, ব্যাংকের বলা তোর কল যদি খায় গাজীপুরে যাইয়া বলিস যে আমি গাজীপুরে অবস্থান করতেছি। ব্যাংকের বলা ফারুক বাড়ি তো গাজীপুর, তোর অরিজিনাল বাড়ি তো গাজীপুর না, তুই ময়মনসিংহে বা কোনো অন্য কোনো জায়গায় তোর বাড়ি। হ্যাঁ, গাজীপুরে মানে এখন আত্মীয় স্বজন বা কিছু বাড়িতে আমি জানি গাজীপুরে তোর আত্মীয় স্বজন বা কিছু আছে আর কি, আত্মীয় স্বজন কিছু থাকে যেখানে চাষ আর কি। আমার লাগে যাক, হ্যাঁ বাংলাদেশে যেখানে আছি একটা কল দিই যে ভাইয়া আমি তো আইছি, সমস্যা নেই কিছু হইব না, তোরে ভাই জাস্ট সাথে দেখা করবো, বাংলাদেশে কথা বলবো, তোরে আমার বাড়িতে নিয়ে আমার খাবার চলে আমার বাড়িতে, ঠিক আছে। তখন ওই গাজীপুরের পোলাবান্তের মন মানসিকতা দেখবি, তুই বড় বড় চাপা চাষ সাইডও মামলা, তোর এতগুলা মামলা আছে তোর নামে, তোর এই আছে সেই আছে, তুই আমার চ্যাটেল ভালো, তুই তোর দাদা কিছু কই নাই, তোরে সম্মান করছি এদেশে আইয়া, তোর মাধ্যমে আইসি, তোরে সম্মান দিয়ে আইসি। বললাম আমরা কি তোর অর্ধেক বয়সের পোলাবার আমরা আঙ্গুর রেকর্ড গাড়ি তোর সোনার বিছানায় গাড়ি। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মানুষের কথা, মানুষের যে যাই বুদ্ধি দিব ওইগুলা নিজের বিবেক দিয়ে চিন্তা কইরা তারপরে সামনে আগাইবেন, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম।